স্কলার একাডেমির পক্ষ থেকে তোমাকে অনেক ধন্যবাদ। সো আমরা আজকে গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট নিয়ে ডিসকাস করব, যেটা নিয়ে তোমরা অনেক কনফিউশন থাকো আর অনেক ভয় পাও ওটার নাম শুনলেই। আমাদের আজকের আলোচ্য টপিকটা হচ্ছে ন্যারেশন। সো ন্যারেশন একটা কঠিন পার্ট গ্রামারের। সো আমি বিশ্বাস করি আমাদের পুরো প্লে লিস্টটা তোমরা যদি ন্যারেশনের উপর পুরো প্লে লিস্টটা তোমরা যদি দেখো, তাহলে তোমাদের যত রকমের কনফিউশন আছে আমি বিশ্বাস করি তোমাদের সব রকমের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। সো চলো আমরা শুরু করি। ন্যারেশনকে প্রথমত দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। সো ডাইরেক্ট ন্যারেশন কোনটা, ইনডাইরেক্ট ন্যারেশন কোনটা, একটু পর আমরা তোমাদেরকে দেখাবো। এখন ডাইরেক্ট ন্যারেশনকে প্রথমত আবার প্রত্যেকটা ডাইরেক্ট ন্যারেশনের দুটো অংশ থাকে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখন কোনটা রিপোর্টিং ভার্ব আর কোনটা রিপোর্টেড স্পিচ একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা তোমাকে সেটা দেখাচ্ছি। এখানে দেখো, দ্য ওল্ড ম্যান সেড টু মি, দ্য ওল্ড ম্যান সেড টু দ্য মেড। ওল্ড ম্যান মেডকে বলেছিল আই হ্যাভ বিন স্টাফিং ফর 3 days, আমি 3 দিন ধরে ক্ষুধার্ত আছি। তার মানে হচ্ছে দ্য ওল্ড ম্যান সেড টু দ্য মেড, এরপর দেখো একটা কমা কোটেশন আছে। সো আর এরপর হচ্ছে আই হ্যাভ বিন স্টাফিং ফর 3 days, এখানে কোটেশনটা ক্লোজ হয়ে গেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কমা কোটেশনের ভেতরে একটা অংশ আছে আর কমা কোটেশনের বাইরে আরেকটা অংশ আছে। সো কমা কোটেশনের বাইরে যে অংশটা আছে সেটাকে আমরা বলতে পারি সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব। আর কমা কোটেশনের ভেতরে যে অংশটা আছে দেখো, এটা হচ্ছে কমা কোটেশনের ভেতরে, কমা কোটেশনের ভেতরে যে অংশটা আছে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। তার মানে আমরা বলতে পারি ইনসাইড দ্য কমা কোটেশন অফ আ সেন্টেন্স অফ আ ডাইরেক্ট ন্যারেশন ইজ কল্ড রিপোর্টেড স্পিচ অ্যান্ড আউটসাইড দ্য কমা কোটেশন ইজ কল্ড রিপোর্টিং ভার্ব। সো এখন দেখো ন্যারেশন কয়টা জিনিসের ভূমিকা পালন করে। আমরা জানি ন্যারেশন 4টা জিনিসের ভূমিকা পালন করে। নাম্বার 1 হচ্ছে রোল অফ সেন্টেন্স, নাম্বার 1 হচ্ছে রোল অফ সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্সের ভূমিকা। নাম্বার 2 হচ্ছে রোল অফ টেন্সের ভূমিকা। নাম্বার 3 হচ্ছে রোল অফ পার্সনের ভূমিকা। নাম্বার 4 হচ্ছে চেঞ্জিং সাম ওয়ার্ডস, তার মানে হচ্ছে কিছু শব্দের পরিবর্তন। সো আমরা এখন স্টেপ বাই স্টেপ এই 4টা জিনিসের ভূমিকা কীভাবে ন্যারেশনে পালন করতে হয়, মানে ন্যারেশনে দেখাতে হয়, সেটা আমরা তোমাদেরকে দেখাবো। এখানে দেখো সেন্টেন্সের ভূমিকার ক্ষেত্রে আমরা প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে আইডেন্টিফাই করতে হবে কোনটা কোন সেন্টেন্স। সো অনেকে এই প্রবলেমটা নিয়ে কনফিউশন থাকে যে তোমরা কিভাবে বুঝবা যে কোনটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কোনটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোনটা ইম্পারেটিভ সেন্টেন্স। চলো আমরা সেটাও তোমাদেরকে ক্লিয়ার করে দিই, সেন্টেন্সগুলো কিভাবে চিনতে পারো। সো আমাদের এখানে দেখো সেন্টেন্স চেনার উপায়, তার মানে আমরা কিভাবে একটা সেন্টেন্স দেখেই আমরা বুঝতে পারবো যেটা কোন সেন্টেন্স। আমাদের নাম্বার 1টা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো এখানে আমি সাবজেক্ট লিখেছি ডট ডট দিয়ে শেষে ফুল স্টপ। তার মানে আমরা বলতে পারি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হয় এবং শেষে ফুল স্টপ থাকে। সাবজেক্ট দিয়ে শুরু হয়, শেষে ফুল স্টপ থাকলে নিশ্চিন্তে সেটাকে তুমি অ্যাসার্টিভ সেন্টেন্স মনে করতে পারো। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় অথবা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়, শেষে কোশ্চেন মার্ক থাকে। ওকে, তো অক্সিলারি ভার্ব অথবা ডব্লিউএইচ দিয়ে শুরু হয়, শেষে যদি কোশ্চেন মার্ক থাকে সেটা অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স। এছাড়াও কোশ্চেন মার্ক দেখলেই মনে করবো যে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর এটা নিয়ে টেনশনের বা কনফিউশন ফিল করার কোনো মানে দরকার নেই। তারপর 3 নম্বরটা দেখো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে সাধারণত ভার্ব দিয়ে শুরু হয় অথবা লেট দিয়ে শুরু হয় অথবা অক্সিলারি অলওয়েজ, প্লিজ এই ধরনের ওয়ার্ড দিয়ে শুরু হয় এবং শেষে ফুল স্টপ থাকে। এই ধরনের সেন্টেন্স সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ বোঝানো হয় অথবা রিকোয়েস্ট বোঝানো হয়। এই ধরনের সেন্টেন্সগুলোকে সেটা ভার্ব দিয়ে শুরু হতে পারে অথবা লেট দিয়ে শুরু হতে পারে, শেষে ফুল স্টপ থাকবে। এই ধরনের সেন্টেন্সগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। তারপর দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে সাধারণত কিছু ইন্টারজেকশন আছে, যেমন হুররে, এলাস, এই ধরনের ইন্টারজেকশনের পরেই এক্সক্লেমেশন মার্ক থাকে অথবা হোয়াট এ দিয়ে শুরু হয় অথবা হাউ দিয়ে শুরু হয় এবং শেষে এক্সক্লেমেশন মার্ক থাকে, অর্থাৎ আশ্চর্যবোধক চিহ্ন থাকে। আশ্চর্যবোধক চিহ্ন দেখলেই সেই সেন্টেন্স হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স সাধারণত মে দিয়ে শুরু হয় এবং অথবা লিভ দিয়ে শুরু হয়। আমরা বলতে পারি যে মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমাকে সাহায্য করুক, অথবা লিভ লং আওয়ার প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্ট দীর্ঘজীবী হোক। এই ধরনের শব্দগুলো দিয়ে অপটেটিভ সেন্টেন্স শুরু হয় এবং শেষে ফুল স্টপ থাকে। সো এই ধরনের ওয়ার্ড দিয়ে অপটেটিভ কোনো সেন্টেন্স শুরু হলে এবং শেষে ফুল স্টপ থাকলে সেটা নিশ্চিন্তে ধরে নিতে পারো সেই সেন্টেন্সটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স।
এতক্ষণ আমরা তোমাদেরকে দেখালাম যে কিভাবে ন্যারেশন সেন্টেন্সের ভূমিকা অর্থাৎ রোল অফ সেন্টেন্স অর্থাৎ আমরা সেন্টেন্স চেনার উপায়টা দেখালাম। পরে আমরা যখন ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট করবো তখন তোমাদেরকে সেন্টেন্সের ভূমিকাটা আমরা একসাথে দেখা দিব যে কিভাবে সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সের কিভাবে ইনডাইরেক্ট করতে হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে ইনডাইরেক্ট করতে হয়, অপটেটিভ সেন্টেন্স কিভাবে ইনডাইরেক্ট করতে হয়, এই ধরনের সেন্টেন্সের ভূমিকা আমরা পরে তোমাদেরকে দেখাবো। এখন দেখো প্রথম আমরা টেন্সের ভূমিকা নিয়ে একটু কথা বলি। রোল অফ টেন্স, টেন্সের ভূমিকা কিভাবে ন্যারেশন পালন করে। এখানে দেখো একটা সেন্টেন্স আছে, দ্য ওল্ড ম্যান সেড টু দ্য মেইড আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 3 days। এখন এটাকে আমরা কিভাবে ইনডাইরেক্ট করতে পারি সেটা জানার জন্য তোমাদেরকে প্রথমে জানতে হবে টেন্সের ভূমিকাটা কেমন। একটা কথা মনে রেখো, এখানে সেইড একটা ওয়ার্ড আছে, আমরা দেখতে পাচ্ছি এই রিপোর্টিং ভার্ব অংশটা আছে পাস্ট ইনডেফিনিট টেন্স। কিভাবে বুঝবো? কারণ হচ্ছে সাবজেক্ট আছে, তারপর হচ্ছে সে পাস্ট ফর্ম, তার মানে আমরা বলতে পারি এটা পাস্ট টেন্স আছে। আর এটা আছে আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 3 days, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে। তো তাহলে এটা কিন্তু কোন ধরনের পরিবর্তনটা হবে আমরা সেটা একটু জেনে নিই। এখানে দেখো যদি এটা রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচ এর 6টা টেন্সের পরিবর্তন হতে পারে। আমি আবার বলছি, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচ এর 6টা টেন্সের পরিবর্তন হতে পারে। সেই 6টা টেন্স কি? দেখো প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে অর্থাৎ রিপোর্টেড স্পিচটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে সেটা হয়ে যায় পাস্ট ইনডিফিনিট। রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে সেটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট থাকলে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট ইনডিফিনিট থাকলে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। আর পাস্ট কন্টিনিউয়াস থাকলে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই টেন্সগুলো পরিবর্তন কখন হবে? যখন রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে তখন রিপোর্টেড স্পিচের এই 6টা টেন্সের পরিবর্তন হতে পারে। আর এখানে আমি একটা কথা বলছি, আমি বলছি যে রিপোর্টেড স্পিচের 6টা টেন্সের পরিবর্তন হতে পারে। হতে পারে কেন বললাম? আমি তো চাইলে বলতে পারতাম হবেই, এখানে আমি হবেই এটা বলতে পারবো না। কেন পারবো না? কারণ হচ্ছে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকা সত্ত্বেও অনেক সময় রিপোর্টেড স্পিচ এর টেন্সের পরিবর্তন হয় না যদি সেন্টেন্সটা ইউনিভার্সাল ট্রুথ অথবা হ্যাবিচুয়াল ট্রুথ এরকম হয়ে থাকে, অর্থাৎ চিরন্তন সত্য অথবা অভ্যাসগত সত্য এই ধরনের হয়ে থাকে, তাহলে তখন কিন্তু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে হওয়ার সত্ত্বেও রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে না। সো যদি পাস্ট টেন্সে থাকে রিপোর্টিং ভার্বটা তখন রিপোর্টেড স্পিচে এই 6টা টেন্সের পরিবর্তন হবে। আর অন্য কোনো টেন্সে যদি রিপোর্টেড স্পিচটা থাকে এই 6টা টেন্স ছাড়া তাহলে ওখানে টেন্সের পরিবর্তন হবে না। তবে মাঝে মাঝে অক্সিলিয়ারি ভার্বের পরিবর্তন হতে পারে। যেমন যদি এখানে শেল থাকে সেটা হয়ে যেতে পারে শুড, উইল থাকলে উড হয়ে যায়, মে থাকলে মাইট হয়ে যায়, এই ধরনের পরিবর্তন। অথবা মাস্ট থাকলে মাস্টও বসতে পারে অথবা হ্যাড টুও বসাতে পারো। সো এই ধরনের পরিবর্তন হতে পারে, আদারওয়াইজ টেন্সের পরিবর্তন হয় না। আর এছাড়া আরও একটা কথা, সেটা হচ্ছে যদি সেন্টেন্সটা এখানে যদি সেইড এর পরিবর্তে যদি সে থাকতো, সেইজ থাকতো, তখন কি হতো? তখন দেখা যাচ্ছে যে রিপোর্টিং ভার্বটা পাস্ট ইনডেফিনিট টেন্স দেখা যাচ্ছে, তখন রিপোর্টেড স্পিচের কি কোনো পরিবর্তন হতো না। যদি সেন্টেন্সটা যদি রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তখন রিপোর্টেড স্পিচ এর টেন্সের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ তোমাকে যে টেন্সে আছে সেই টেন্সেই তোমাকে লিখতে হবে। একটু পরে আমরা দেখাবো কিভাবে টেন্সের পরিবর্তন করে আমরা কিভাবে ইনডাইরেক্ট করতে পারি, সেটাও তোমাদেরকে দেখাবো। জাস্ট আমি ইন্ট্রোডাক্টরি ক্লাসটা তোমাদেরকে মানে কিভাবে আমরা ন্যারেশনের পরিচিতি, ওভারঅল ন্যারেশনের পরিচিতি আমি তোমাদেরকে দেখাচ্ছি। এরপর দেখো রোল অফ পার্সন, অর্থাৎ পার্সনের ভূমিকা। পার্সনের ভূমিকাটা কীরকম? এখানে দেখো আই আছে, আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 3 days, আমি 3 দিন ধরে উপোস আছি। কে 3 দিন ধরে উপোস আছে? এই আইটা দ্বারা কাকে বোঝাচ্ছে? এই আইটা দ্বারা বোঝাচ্ছে দ্য ওল্ড ম্যানকে। তার মানে হচ্ছে আমরা বলতে পারি এখানে যদি সাবজেক্ট যদি আই হয়ে থাকে, অর্থাৎ রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট আই হলে সেটা রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে নির্দেশ করবে। অর্থাৎ এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যদি নাউন হয়ে থাকে তখন এখানে আমরা আবার কিন্তু নাউন বসাতে পারবো না। আমরা যখন ইনডাইরেক্ট করব তখন আমাদেরকে এখানে নাউনের পরিবর্তে যে প্রনাউনটা, যেমন এখানে দ্য ওল্ড ম্যান আছে, আমরা আই এর পরিবর্তে বসাবো হি। উই থাকলে, যদি সাবজেক্ট উই থাকতো তখন সেটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট দুটোকেই বোঝাতো।
ঠিক আছে, অর্থাৎ এখানে আমরা দেও বসাতে পারি, অথবা এই দুটোর মধ্যে যদি আমি বা আমরা উল্লেখ থাকে তখন সেক্ষেত্রে আমরা উই বসাতে পারি। অর্থাৎ যদি সাবজেক্টটা উই থাকে সেটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্টকে নির্দেশ করে। যদি ইউ থাকে, সাবজেক্টটা যদি ইউ থাকতো তখন সেটা রিপোর্টিং ভার্বের অবজেক্টকে নির্দেশ করতো। তার মানে হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট যা থাকতো, যদি এখানে মি থাকতো অথবা হিম থাকতো তখন সেটা মি থাকলে আই হয়ে যেত, হিম থাকলে হি হয়ে যেত। এখানে হচ্ছে দ্য মেড, এখানে আমরা সি লিখতে পারি। ঠিক আছে, এইভাবে পার্সন ভূমিকা পালন করে। তবে আরো একটা কথা আছে, সেটা হচ্ছে যদি থার্ড পার্সন, সাবজেক্টটা যদি থার্ড পার্সন থাকতো তাহলে থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না, এটা মাথায় রাখবা। সাবজেক্টটা যদি থার্ড পার্সন হয়ে থাকে তখন থার্ড পার্সনই হয়। তবে মাঝে মাঝে থার্ড পার্সনের আকারের পরিবর্তন হতে পারে। যেমন এখানে সাবজেক্টটা যদি মাই ফাদার থাকতো হয়তো হতো হিজ ফাদার অথবা হার ফাদার, মাই ব্রাদার থাকলে হিজ ব্রাদার অথবা হার ব্রাদার। এইভাবে টেন্সের পার্সনের ভূমিকার অর্থাৎ থার্ড পার্সনের পরিবর্তন হতে পারে। আদারওয়াইজ অন্য কোনো থার্ড পার্সন যেমন হি থাকলে অথবা সি থাকলে এই ধরনের, অথবা ইট থাকলে, এই ধরনের সাবজেক্ট যদি রিপোর্টেড স্পিচে থাকে তাহলে ওই সাবজেক্টের কোনো পরিবর্তন হয় না। এবার আমরা আলোচনা করব চেঞ্জিং সাম ওয়ার্ডস, অর্থাৎ একটা সেন্টেন্স রিপোর্টেড স্পিচের মধ্যে কিছু সেন্টেন্স পরিবর্তন কিছু ওয়ার্ড পরিবর্তন হতে পারে। সেই ওয়ার্ডগুলো কি ধরনের ওয়ার্ড আর ওয়ার্ডগুলো মানে কিরকম পরিবর্তন হয় আমরা তোমাদেরকে এখন সেটা দেখাবো। চেঞ্জিং সাম ওয়ার্ডের ক্ষেত্রে কিছু শব্দের পরিবর্তন হতে পারে, আর কোন শব্দগুলো পরিবর্তন হতে পারে এবং পরিবর্তন হয় কি হতে পারে শব্দগুলো, সেটা আমি এখন তোমাদেরকে দেখাবো। সো আর আবার সেই শব্দগুলো কখন পরিবর্তন হবে তাও বলে দিব। কোনো ইনডাইরেক্ট সেন্টেন্সে যদি নাও থাকে, রিপোর্টেড স্পিচে যদি নাও থাকে সেটা পরিবর্তন হয় দেন হয়ে যাবে। যদি সেন্টেন্সে টুমরো থাকে তা পরিবর্তন হয়ে যাবে দ্য নেক্সট ডে। টুডে থাকলে তা হয়ে যাবে দ্যাট ডে। ইয়েস্টারডে থাকলে তা হবে দ্য প্রিভিয়াস ডে। টুনাইট থাকলে তা হয়ে যাবে দ্যাট নাইট। অ্যাগো থাকলে তা পরিবর্তন হবে বিফোর। কাম থাকলে তা পরিবর্তন গো হয়ে যাবে। দিস থাকলে তা পরিবর্তন হবে দ্যাট। দাস থাকলে তা পরিবর্তন হয়ে যাবে সো। এখন এই ওয়ার্ডগুলো পরিবর্তনটা কখন হবে? আগের আমরা কথায় ফিরে যাই। আমরা আগেই বলেছি যে যখন রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে তখন রিপোর্টেড স্পিচের টেন্সে পরিবর্তন হয়। আর এখন বলছি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকলে তখনই তুমি যদি রিপোর্টেড স্পিচে এই শব্দগুলো, এই ধরনের শব্দগুলো, কোনো একটা শব্দ যখন কোনো সেন্টেন্সে রিপোর্টেড স্পিচে থাকবে তখনই ওই শব্দটার পরিবর্তন হবে। যেমন এখানে আছে টুমরো, সেটা টুমরোর পরিবর্তে আমরা যখন ইনডাইরেক্ট করব তখন তা পরিবর্তন হয়ে যাবে দ্য নেক্সট ডে। কেন পরিবর্তন হবে? কারণ আমরা দেখতে পাচ্ছি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে। সো এইভাবে আমরা এই জিনিসগুলো মনে রেখেই আমরা নেক্সট ক্লাসগুলো আমরা পরিচালনা করব এবং তোমাদেরকে দেখাবো যে পরিবর্তনগুলো, অর্থাৎ সেন্টেন্সের পরিবর্তনটা কেমন হয়। সেক্ষেত্রে রিপোর্টিং অর্থাৎ কমাকুশন পরিবর্তে কী বসতে পারে এবং রিপোর্টিং ভাবের পরিবর্তে কী বসতে পারে, কখন বসে তা তোমাদেরকে দেখাবো। টেন্সের পরিবর্তনটা কেমন হয় প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে সেটা আমরা দেখাবো। রোল পার্সনের পরিবর্তনটা কেমন হয় সেটা আমরা এক্সাম্পলের মাধ্যমে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে সবগুলো দেখাবো।